আমার কাকা বিয়ে করেছে 1 মাস হয়ে গেছে। আমার নতুন কাকি ছিলেন খুবই সুন্দর। যখন থেকে আমি কাকার বাড়িতে এসেছি, প্রতিদিন রাতে আমি কাকা আর কাকির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পাই। একদিন যখন কাকা বাড়িতে ছিলেন না, তখন আমি কাকিকে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করলাম। কাকি আমার হাত ধরে বললেন, তোমার কাকা মাকে খুশি করতে পারে না, এটাই আমাদের ঝগড়ার মূল কারণ। এই বলে তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর হঠাৎ এমন একটা জায়গায় হাত রাখলেন যেখানে রাখার কথা নয়। এরপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তারপর তিনি আমার সম্মতি বুঝতে পেরে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে তোমরা ঠিক থাকতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, তাহলে গল্পের আসল মজা পাবে। আমার নাম তাপস এবং আমার বয়স 21 বছর। বাবার চাকরির সুবাদে আমরা শহরে থাকি, কিন্তু আমাদের গ্রামের বাড়ি রামনগর। রামনগর গ্রামে আমার কাকা, কাকি এবং দাদু থাকেন। আমার কাকি অন্যদের কাছে পুরানো হলেও আমার কাছে তিনি এখনও নতুন। নববধূ কাকার বিয়ের 8 মাস পর আমি গ্রামের বাড়িতে আসি। বাবার চাকরির জন্য আমাদের পুরো পরিবার শহরে থাকে। তখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হয়েছে, তাই আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ আমার নতুন কাকিকে খুব ভালো লাগত। তিনি দেখতে এতটাই সুন্দর ছিলেন যে কোনো ছেলে কাকে দেখলে সমস্ত কিছু ভুলে কাকের পিছনে পড়ে থাকবে। তাই আমিও আমার নতুন কাকিকে খুব পছন্দ করতাম। আমাদের গ্রামের বাড়িতে ছোট কাকা এবং দাদু থাকেন। তাদের দেখাশোনা করার জন্য নতুন কাক এসে গেছে। কাকা এবং কাকি বিয়েটা অনেক ধুমধাম করে হয়েছিল। বিয়ের সময় বাবার বেশি দিন ছুটি ছিল না, তাই আমরা তাড়াতাড়ি শহরে ফিরে এসেছিলাম। গ্রামের বাড়িতে পৌঁছে আমি আমার ব্যাগ রাখলাম। তখন নতুন কাকি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে আসলেন। তখন আমি কাকিকে ভালো করে দেখতে পাইনি, কারণ তিনি পানি দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। বাড়ির সমস্ত কাজকর্ম কাকি একাই করতেন। আমার কাকি ছিলেন খুবই নরম, বিনী ও সজ্জিত। তিনি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকতেন, কিন্তু সহজে কোনো কথা বলতেন না। গ্রামে যাওয়ার পরের দিন আমি আমার বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে গেলাম। শহরে সাঁতার কাটার সুযোগ হয় না, তাই গ্রামে আসার পর টানা 3-4 দিন আমি পুকুরে সাঁতার কাটতে যাই। এরপর আমি এক বন্ধুর সাথে তার খামার বাড়িতে চলে যাই। সেখানে অনেক প্রাকৃতিক জিনিস ছিল যা আমাকে খুব ভালো লাগত। তাই পুরো 1 সপ্তাহ আমি মজা করে কাটালাম। 1 সপ্তাহ পর আমার আনন্দটা হঠাৎ করে থেমে গেল, কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়িতে বেড়াতে গেল। সে তার খামার বাড়ির চাবি আমাকে দিয়ে গেল। এখন আমার যখন ইচ্ছা হয় খামার বাড়ি যেতে পারি, কিন্তু বন্ধুর না থাকায় সেখানে গিয়ে আমি কি করব, তাই আমি খামার বাড়িতে বেশি যেতাম না। একদিন সকাল 11টা বেজে গিয়েছিল আর আমি তখনও গোসল করিনি। দাদু আমার মুখ দেখে ফেললেন। তিনি আমার মুখের ম্লান ভাব এর কারণ জিজ্ঞেস করলেন। আমি দাদুকে বললাম, আমার এক বন্ধুকে কিছুদিনের জন্য তার বোনের বাড়িতে বেড়াতে গেছে, তাই বাড়িতে একা একা আমার ভাল লাগছে না। পুকুরে সাঁতার কাটতে যাওয়ার ইচ্ছে করছে না। তখন দাদু বললেন, এটা কোনো ব্যাপার না, আজ তোমার কাকি তোমাকে গোসল করিয়ে দেবে। দাদুর এমন কথা শুনে কাকি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলেন। তিনি খুবই লাজুক ছিলেন, কিন্তু দাদুর কথা তিনি অমান্য করতে পারলেন না। আমি গোসল করার জন্য বাথরুমে গিয়ে কাকির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর কাকি এসে তার হাত আমার শরীরে বোলাতে লাগলেন। ধীরে ধীরে আমি বেহুশ হতে লাগলাম। তখন আমি বুঝতে পারলাম কেন গত কয়েকদিন ধরে আমি কারো সাথে ঘোরাঘুরি না করে কাকির প্রতি মনোযোগ দিচ্ছিলাম না। আমি কেন আগে তার সাথে কথা বলার চেষ্টা করিনি। গত 1 সপ্তাহে যদি আমি তার সাথে কথা বলা শুরু করতাম, তবে তিনি আমার সাথে একটু বেশি খোলামেলা হতে পারতেন। গোসল করানোর সময় কাকি একবারও আমার দিকে চোখ তুলে তাকাননি। হয়তো তিনি বেশি লাজুক ছিলেন। একটু কথা বলার জন্য মজা করে আমি আমার শরীরের সাবান তার গালে মাখিয়ে দিলাম। আমি মজার করার জন্য কাউকে কিছুই বললেন না। গোসলের সময় কাকির মাথা থেকে ঘুমটা বারবার সরে যাচ্ছিল। তিনি বারবার ঘুমটা তুলছিলেন। বারবার ঘুমটা তুলতে গিয়ে তার শাড়ির ঘুমটা জোরে টান লেগে গেল। আমি কাকিকে আগে কখনো খারাপ দৃষ্টিতে দেখিনি, কিন্তু কাকির সবকিছু সত্যিই খুব সুন্দর ছিল। তিনি তাড়াতাড়ি করে নিজের শরীরে ঘোমটা জড়ালেন এবং বললেন, তাপস, আমি তোমাকে সাবান মাখিয়ে দিয়েছি, এখন তুমি নিজের শরীরে নিজেই পানি ঢালো। এই কথা বলে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। আমি আমার শরীরে পানি ঢালার আমার তোয়ালে মুড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দাদুকে কোথাও দেখতে পেলাম না। বাথরুম থেকে বেরিয়ে আমি সোজা কাকের পিছনে গেলাম।
কাকি তার ঘরের শাড়ি বদলাচ্ছিলেন, যখন সেখানে পৌঁছলাম তখন তিনি কাপড় পাল্টে নিয়েছিলেন। তার ঘরে আমাকে দেখেই চমকে উঠে বললেন, তাপস, তুমি পুরো কাপড় পরেনি কেন? আমি বললাম, আপনি আমাকে গোসল করিয়ে দিয়েছেন, তাই আপনি আমার চুল মুছে দিন। আপনার কোমল হাতের স্পর্শ আমার খুব ভাল লেগেছে। এখন থেকে প্রতিদিনই আপনার কাছে গোসল করব। আমার কথা শুনে কাকি বললেন, আমি প্রতিদিন তোমাকে গোসল করিয়ে দিতে পারবো না। তারপর আমি তাকে শান্ত করে বললাম, আমি এমনি মজা করছি। আমার প্রিয় কাকির সাথে মজা করার তো আমার একটু অধিকার আছে। আমার কথা শুনে কাকি হেসে উঠলেন। বাড়িতে আসার পর প্রথমবার কাকিকে হাসতে দেখলাম। তারপর কাকি আমার চুল মুছতে লাগলেন। আমার চুল মোছার পর কাকি তার ঘর থেকে বাইরে যেতে লাগলেন। তখন আমি তার হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনি সব সময় এত তাড়া দেখান কেন? সব সময় তো বাড়ির কাজ থাকে না? না। আমার কথায় কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে আমি কাকার ঘর থেকে কেমন অদ্ভুত চিৎকার শুনতে পেলাম। কাকার ঘর ঠিক আমার ঘরের পাশেই ছিল। দাদুর বাড়িতে একটি বিশেষ ঘর ছিল। তারপরও মাঝে মাঝে দাদু ছাদেই ঘুমোতেন। সেদিন রাতে দাদু ছাদে ঘুমিয়েছিলেন, তাই তিনি কাকার চিৎকার শুনতে পাননি। কিন্তু আমি শুনেছিলাম। আমি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে কাকার ঘরে উকি দিলাম, তাদের ঝগড়ার কারণ বোঝার জন্য। কাকা যা চাইতেন কাকি তা দিতে পারতেন না এবং ঘুমিয়ে পড়তেন। তাই কাকা তার অধিকারে কাকির দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমার এসব দেখা মোটেও উচিত ছিল না, কিন্তু আমার আগ্রহের মাত্রাটা একটু বেশি ছিল, তাই দেখছিলাম। তারপরে রাতে কাকির অদ্ভুত শব্দ আমার কানে আসতে লাগল। অদ্ভুত সেই শব্দ শুনে আমি কাকির ঘরে উকি দেওয়ার আগ্রহ বাড়িয়ে করলাম। কাকার ঘরের দিকে যেতে চাচ্ছিলাম, তখন পিছন থেকে দাদু এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তাপস? দাদু হঠাৎ ছাদ থেকে নেমে এসেছিলেন। সম্ভবত কাকার আওয়াজ দাদুর কানে পৌঁছে গিয়েছিল, কারণ তার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দাদু 50 বছর বয়সে ছিলেন, কিন্তু তার বয়সের তুলনায় খারাপ ছিলেন না। তাকে দেখলে মনে হতো 30-35 বছর হবে। দাদুর কঠোর শব্দ শুনে আমি মাথা নিচু করে সোজা আমার ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার সময় কাকা এবং কাকি মধ্যে ঝগড়া দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একে অপরের দিকে যে দৃষ্টিভঙ্গি ছিল তা আমার কাছে স্পষ্ট ছিল। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল। কাকা প্রতিদিনের মতো নাস্তা করে নিজের টিফিন নিয়ে দোকানের জন্য বেরিয়ে গেলেন। আগের রাতের কাকির অদ্ভুত শব্দগুলি বারবার আমার কানে বাজছিল। তখন কাকিকে আমার সামনে দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। নাস্তা করার পর আমি আমার ঘরে চলে গেলাম। মোবাইল দেখার সময় কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে দাদু এবং কাকি কোথাও দেখা যাচ্ছিল না। কাকির ঘরের দরজা খোলা ছিল, কিন্তু দাদুর ঘরের দরজা বন্ধ ছিল। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম কাকি তার শ্বশুরের ঘর থেকে বেরিয়ে আসছেন। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। চুলগুলো এলোমেলো এবং বারবার নিজের ঠিক করার চেষ্টা করছিল। তার মুখেও যেন কেমন তৃপ্তির ছাপ ফুটে উঠেছে। এমনটা দেখা যায় কাকে সুখের সাগরে ভাসছিলেন। আমাকে দেখে কি বললেন, তাপস, তুমি বসো, আমি তোমার খাবারের থালা নিয়ে আসছি। কাকি আমার সাথে চোখ মেলাতে পারছিলেন না। আমি ভাবতে লাগলাম দাদুর ঘরে তিনি এতক্ষণ কি করছিলেন যে এত ক্লান্ত হয়ে পড়লেন। কাকার বাড়ির কিছু কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। কাকি দেখতে সুন্দরী ছিলেন। গ্রামে আসার পর থেকে আমি লক্ষ্য করেছি দাদু বাড়ির বাইরে কোথাও যাননি। তিনি সবসময় কাকের পিছনে থাকতেন। এটা আমার কাছে বেশ স্পষ্টভাবে ধরা পড়ছিল। বাকি সব সময় ক্লান্ত দেখাতেন। সাধারণ বাসন মাজা এবং রান্না করার কাজে কেউ এত ক্লান্ত হয়ে যেতে পারে এটা বিশ্বাস করা মুশকিল। মাঝে মাঝে আমি দেখতাম কাকা আর কাকির মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল। হয়তো কাকে রাতে সেই সময়টা দিতে পারছিলেন না, যাকা চাইতেন, এবং তার কারণে কাকা রেগে যেতেন। প্রতিদিন রাতে কাকার আগেই কণ্ঠস্বর আমার কানে পৌঁছত। দুপুরে কাকা বাড়িতে না থাকলে কাকি ঘণ্টার পর ঘণ্টা তার শ্বশুরের ঘরে থাকতেন। যখন কাকি বাইরে আসলো তখন কাকিকে বেশ ক্লান্ত দেখাতে। 4 দিন ধরে আমি বাড়িতে ঠিকঠাক মনোযোগ দিতে শুরু করলে আস্তে আস্তে আমার কাছে সবকিছু পরিষ্কার হতে লাগল। একবার কাকা দুপুরের সময় দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি ফিরে এলেন। তাকে শহরে দোকানের কিছু জিনিস কিনতে যেতে হতো। সেই দিন দুপুরে তিনি শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বলেছিলেন যে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবেন। শহরে পৌঁছাতেই কাকা জানতে পারলেন যে তিনি যে বৈদ্যুতিক সামগ্রী আনতে গিয়েছিলেন তা আনতে আরও 3 দিন সময় লাগবে।
ফলে কাকার শহরে থাকার সময় আরও 23 দিন বেড়ে গেল। কাকার শহরে থাকার বিষয়টি শুনে আমার বাবা মা তাকে আরও 3-4 দিন বাড়িতে থাকার জন্য প্রস্তাব দিলেন। ফলে কাকা পরবর্তী 1 সপ্তাহ বাড়িতে ফিরবেন না, দাদুর ও ছাদে ঘুমাতেন। কিন্তু কাকার অনুপস্থিতিতে নিজের ঘরে ঘুমাতে শুরু করলেন। সেই রাতে আমি কাকিকে দাদুর ঘরে যেতে দেখলাম। তখন আমি বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেননি। মাঝরাতে আমার হঠাৎ করে কিছু পেল, তাই আমি উঠে পড়লাম। পানি খাওয়ার জন্য আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম কাকি দাদুর ঘর থেকে বেরিয়ে আসছেন। কাকে খুবই ক্লান্ত ছিলেন, দাদুর ঘর থেকে নিজের ঘরে ঠিকমতো হেঁটে যেতে পারছেন না তিনি। প্রায় হোঁচট খেয়ে যাচ্ছিলেন। তার ভারসাম্য ঠিকঠাক ছিল না। দেখতে দেখতে তিনি পড়ে যান। আমি তার হাত ধরলাম। আমাকে দেখে কাকি ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসলাম। তারপর জিজ্ঞেস করলাম, কাকে এখন তুমি দাদুর ঘরে কি করছিলে? কাকে কিছুই বললেন না এবং শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কাকি। মাঝ রাতে দাদুর ঘর থেকে বেরিয়ে আসা এবং তার ক্লান্ত মুখ আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল। কাকি আমাকে কিছু বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন সকাল থেকে আমি কাকিকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। দুপুর 2টা নাগাদ দাদু কিছু সময়ের জন্য বাজারে সবজি আনতে গেলেন। তখন কাকি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে তখন কেবল আমি আর কাকি ছিলাম। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম এবং ঢুকেই জিজ্ঞেস করলাম, কাকি আপনি দাদুর ঘরে কি করছিলেন? কাকি বললেন, তোমার দাদুর কাশি হচ্ছিল, তাই তাকে পানি দিতে গিয়েছিলাম। কাকি মিথ্যা বলেছিলেন, এটা আমি বুঝতে পারলাম। পানি দেওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট, কিন্তু আপনি পুরো 4 থেকে 5 ঘন্টা দাদুর ঘরে ছিলেন। এ বাড়িতে আসলে কি চলছে সত্যি করে আমাকে বলুন। এখানে আসার পর থেকেই প্রতিদিন রাতে কাকা আর আপনার ঝগড়ার আওয়াজ আমার কানে আসে। আপনি কেন কাকার সাথে এমন করছেন? কাকার অনুপস্থিতিতে দিনেও আপনি দাদুর ঘরে যান, আর এখন তো মাঝরাতে 45 ঘন্টা দাদুর ঘরে ছিলেন। কাকা কি আপনি পছন্দ করেন না? আপনার মনে কাকার জন্য কোনো অনুভূতি আছে কিনা? আমি খুব রাগান্বিত হয়ে কাকিকে প্রশ্ন করছিলাম। তখন তিনি বললেন, কিছু কিছু কথা তুমি বুঝে গেছ। শোনো, তোমার কাকা আমাকে সুখী করতে পারে না, তাই আমি আমার শ্বশুরের সেবা করি। তখন আমি কাকে জিজ্ঞেস করলাম, সেবা মানে কি? কাকি বললেন, এখন তুমি যেটা বুঝেছ সেটাই বুঝে নাও। এটা বলে কাকি সেখান থেকে চলে গেলেন। তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না। একজন সুস্থ স্বাভাবিক মহিলা তার স্বামীকে ছেড়ে কেন শ্বশুরের পিছনে পড়েছেন সেটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছিল না। 2 দিন কেটে গেল। সেই রাতে কাকিকে আমার দাদুর ঘরে যেতে দেখলাম। তিনি আমাকে কিছুই বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন দাদু তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। কিছু সময়ের জন্য তিনি দাদুকে গ্রামের পঞ্চায়েত নিয়ে গেলেন। আমি জানতাম সেখানে দাদুর অনেকটা সময় লাগবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার সম্ভাবনা কম ছিল। তখন আমি একটা অজুহাত বানিয়ে কাকিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমি কাকিকে বললাম, আমাদের বাজারে যেতে হবে। কিন্তু বাজারে না গিয়ে আমি তাকে আমার বন্ধুর সেই খামার বাড়িতে নিয়ে গেলাম। খামার বাড়িতে পৌঁছাতে আমার চোখ কাকির উপর আটকে গেল। সেখানে আমরা দুজনেই ছিলাম। কাকি আমাকে প্রশ্ন করলেন, তুমি আমাকে এখানে কেন এনেছ? আমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভেতরে নিয়ে এলাম। ভেতরে গিয়ে কাকাকে বললাম, আমি জানতাম বাড়িতে থেকে তুমি সত্যি কথা বলবে না, তাই আমি তোমাকে এখানে এনেছি। এখনই আমাকে সত্যি করে বলো, তোমার আর দাদুর মধ্যে কি সম্পর্ক চলছে? তুমি কি সত্যিই কাকার সাথে সুখী নাকি অন্য কোনো কারণ আছে? তখন কাকি আমার হাত ধরলেন এবং হঠাৎ করে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, তাপস, তুমি হয়তো বেশি চিন্তা করছো। আমি তোমাকে যা একবার বলেছি সেটাই বুঝে নাও। তুমি অনেকদিন হলো এই গ্রামে এসেছো, এখানে তেমন কিছু না বুঝে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যাও, না হলে তোমার দাদুর মতোই আমাকে তোমার সেবা করতে হবে। তোমার দাদু আমার কাছ থেকে নিজের ও অন্যদের সেবা নেওয়া খুবই পছন্দ করেন। যেমনভাবে তিনি আমাকে তোমাকে আনতে বাধ্য করেছিলেন, ঠিক তেমনভাবেই তিনি আমাকে তোমার অন্যান্য সেবাও করতে বাধ্য করবেন। যদি তোমার এটা মেনে নিতে কোনো আপত্তি না থাকে তবে তুমি এখানে বেশি দিন থাকতে পারো। কাকির কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং বললাম, যদি আপনার কাছে এগুলো গ্রহণযোগ্য হয় তবে আমার কাছে কেন হবে না? এটা বলে আমি তাকে এক অন্য নজরে দেখলাম। আমার দৃষ্টি দেখে কাকি মুখ ফিরিয়ে চলে গেলেন। তবুও তিনি আমাকে সত্যি কিছুই বলেননি। কাকি নিশ্চয় কিছু না কিছু লুকাচ্ছে। তারপর দাদুর সেবা যেভাবে করত আমারও ঠিক সেভাবে সেবা করতে লাগল।
আমি তার এমন কর্মকাণ্ড দেখে খুব অবাক হলাম। আমি মনে মনে যেটা চেয়েছিলাম কাকিকে না বলতে সেটা আমাকে দিয়েছে। আমি কাকির প্রতি খুব খুশি, কারণ আমি আমার বাড়ি থেকেই প্ল্যান করে এখানে এসেছি। কিন্তু একটা কথা কাকি আমার কাছে কোনোভাবে স্বীকার করতে না, কাকে রেখে কেন দাদুকে সেবা করে। কাকার কাছে এমন কি নেই যেটা দাদুর কাছে কাছে? সেটা জানার জন্য আমি কাকির উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। সেদিন যেমন আমি তাকে খামার বাড়ি নিয়ে গিয়েছিলাম, তেমনি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। তারপর কাকিকে বললাম যে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় বাড়ি ফিরব। এটা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে আমার দাদুর সাথে দেখা হলো। তখন আমি তাকে জানাই যে আমি সন্ধ্যায় বাড়ি ফিরব। আমি ইচ্ছা করে দাদু আর কাকিকে একা ছেড়ে দিলাম। দাদু বাড়িতে পৌঁছাতে আমি অর্ধেক পথ থেকে বাড়ির দিকে ফিরে এলাম। সেদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি বাড়িতে নজর রাখছিলাম। দাদু আর কাকির মধ্যে কি হচ্ছিল সবকিছু আমার চোখের সামনে ছিল। সারাদিন তাদের কথোপকথন থেকে আমি সবকিছু বুঝে নিয়েছিলাম। তাদের উপর নজর রাখার পর রাত ৯টায় আমি বাড়ি ফিরলাম। প্রতিদিনের মতো চুপচাপ রাতের খাবার খেলাম। তাড়াতাড়ি খেয়ে আমি তাদের দেখালাম যে আমি আমার ঘরে যাচ্ছি। আমি ঘরে ঢুকে গেলাম, কিন্তু দাদু হাত ধুতে রান্নাঘরে যাবার সাথে সাথে আমি চুপিসারে দাদুর ঘরে ঢুকে গেলাম। প্রায় ২ ঘন্টা পর কাকি দাদুর ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম কাকি দাদু সেবায়েত মালিশ করছেন। দাদু তার সঙ্গে খুবই কঠোরভাবে কথা বলছিলেন যে তিনি দাদুর ঘরে বউ। একটানা ১ ঘন্টা ধরে দাদুর সেবা করে যাচ্ছিলেন সারাদিন দাদু। আর কাকির মধ্যে কি ঘটেছিল তা আমি সবটাই দেখতে পেলাম। পরদিন সকালে কাকা যখন বাড়ি ফিরে এলেন, আমি সবার সামনে কাকাকে বললাম, কাকা এবার আপনি আর কাকি আমাদের সঙ্গে শহরে চলুন। বাবা আপনার জন্য একটি ভালো চাকরি খুঁজে রেখেছেন। দাদু শহরে যাবেন না, কারণ তিনি তার গ্রামকে খুব ভালোবাসেন। কাকা শহরে চলে যাওয়ার জন্য রাজি হলেন। তার সম্মতি দেখে দাদু বললেন, সিরাজ তুমি আর সালমা কোথাও যাবে না। তোমরা চলে গেলে আমি এখানে একা কিভাবে থাকব? তখন আমি বললাম, দাদু কাকা কাকি এখানে থাকলেও আপনি তাদের সঠিক মর্যাদা দেন না। আপনি কাকির সঙ্গে নিজের ঘরের বউয়ের মতো আচরণ করেন। গতকাল সারাদিন আমি আপনাদের উপর নজর রেখেছিলাম। কাতার সেবা করার জন্য বিয়ে করেছে, আপনার সেবা করার জন্য বিয়ে করেননি। সেই কারণে আমি জেনে গেছি আপনি কাকে সারাদিন নিজের সুখে নিয়ে ব্যস্ত রাখেন। দুপুরে বিনা কারণে কাকির সাথে সময় কাটান। আর রাতে শুয়ে পড়লেই কাকি এতটাই ক্লান্ত হয়ে যান যে তিনি কাকার সঙ্গে সময় কাটাতে পারেন না, তাই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। দাদু যদি আপনি আপনার ছেলের বুকে সম্মান দিতে না পারেন তবে তাকে নিজের কাছে রাখার কোনো মানে নেই। কাকার কাকি শহরে চলে যাচ্ছেন। এটা শুনে দাদুর চোখে জল এসে গেল। তারপর তিনি বললেন, সিরাজ আমাকে ক্ষমা করো। তুমি একজন দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছ। এই কারণে আমি খুব রেগে গিয়েছিলাম। সে তার পরিবার থেকে ১ টাকাও নিয়ে আসেনি, তাই আমি তাকে নিজের সুখে ব্যবহার করে নিজের রাগ মেটাতে আমি ইচ্ছা করেই তাকে এ কাজে ব্যস্ত রাখতাম যাতে সে ক্লান্ত হয়ে রাতে তোমার সঙ্গে কিছু করতে না পারে। আর এভাবেই তোমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এখন যখন তাপস তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে তখনই বুঝতে পারছি তোমাদের কতটা মূল্য। বিশেষ করে সালমা, আমি হাতজোড় করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। তোমাদের ছাড়া আমি এখানে একা একা কিভাবে থাকব? তখন দাদু কাকা কাকির সামনে হাতজোড় করে ক্ষমা চাইলেন। কিন্তু আমার আর কাকির মাঝে সম্পর্কে ছিলাম, সেটা কেউ জানতে পারেনি। কাকা কাকি দাদুকে ক্ষমা করে দিলেন, কারণ দাদু তার ভুল বুঝতে পেরেছিলেন। দাদুর কাকার প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাই কাকি কখনোই তার বিরুদ্ধে অভিযোগ করতেন না। তিনি বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইতেন না, তাই তিনি দিনের পর দিন শ্বশুরের সুখে নিজের রাখতেন। তিনি ভাবতেন, আজ না হোক কাল দাদু তাকে বুঝতে পারবেন। এই আশা নিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন। কাকি তার শ্বশুরের ভুলগুলো থাকার জন্য নিজেকে আমার সামনে দুর্নাম করেছিলেন, কিন্তু দাদুর কোনো দোষ আমার কাছে প্রকাশ হতে দেননি। দাদু ছিল আমার মতোই, কাকিকে খুব পছন্দ করতেন। যখন আমি দাদুর আচরণের বাস্তবতা বুঝতে পারলাম তখনই কাকাকে ফোন করে সবকিছু জানালাম। কাকা আমার কথা মেনে নিলেন। আমার উদ্দেশ্য ছিল দাদুকে তার ভুলের কথা বুঝতে সাহায্য করা। সেই দিন থেকেই দাদু তার ছেলের বউকে যথাযোগ্য সম্মান দিতে শুরু করলেন। দাদুর চোখ খুলে গেল যে গরিব পারিবারিক দারিদ্র্য তার সৌন্দর্য বা উদার মনের সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে, তার সম্পত্তিতে না।
তাই কাউকে তার অর্থের ভিত্তিতে নয়, তার স্বভাব এবং আচরণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসিখুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।